আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদ আবুল হায়দার, আইসিটি প্রভাষক, নরসিংদী সরকারি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। করোনা ক্রান্তিকালে এই মহামারী থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং তোমাদেরকেও হেফাজত করুন। আমরা সবাই যাতে আল্লাহর রহমতে হেফাজত থাকতে পারি সেই কামনাই করি। এই করোনার যে মহামারী, এই মহামারী থেকে বৈশ্বিক যে মন্দা শুরু হচ্ছে, তা থেকে তরুণের জন্য আমাদের নরসিংদী কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম অধ্যায়ে কি ক্ষেত্রফল সম্পর্কিত একটা সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যা থেকে যদি তোমরা যতগুলো ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা আছে সবগুলো যাতে তোমরা আত্মস্থ করতে পারো, এই নিয়ে আমরা আলোচনা শুরু করব। এখন আমি দেখাবো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে নির্ণয় করে। প্রথমে আমাদের একটা সমস্যার তিনটা পার্ট থাকে, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। প্রথমে আমি অ্যালগরিদম নিয়ে আলোচনা করব, অ্যালগরিদম জিনিসটা কি ওটা নিয়ে আলোচনা করব, দেন আমি ফ্লোচার্ট, তারপর হবে সি প্রোগ্রাম। অ্যালগরিদম কোনো একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করার প্রক্রিয়াকে বলা হবে কি অ্যালগরিদম। আর এটাকে যদি আমি যে অ্যালগরিদমকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি তখন এটা হয়ে যাবে কি ফ্লোচার্ট। আর এই ফ্লোচার্টকে আমি কম্পিউটারের ভাষায় প্রকাশ করার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে তাকে বলা হয় সি ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে আমরা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শুরু করি অ্যালগরিদম কি। যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে আমার কি করতে হবে, কাজটা শুরু করতে হবে। তুমি কি করলাম, প্রথম স্টেপ 1 স্টার্ট করলাম। স্টেপ 2 ইনপুট হিসেবে আমরা বেস আর কি হাইট নিলাম। স্টেপ 3 আমরা জানি যে এরিয়া সমান, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার এরিয়া সমান আমরা জানি কি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। কিন্তু কম্পিউটারে আমাদের কি করতে হবে, হাফ রাখার কোনো কি বাটন নেই, ওই জন্য আমরা কি দিলাম 0.5 ইনটু পি ইনটু এস। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। তারপর আমরা শুরু করবো কি, যে আমার ত্রিভুজ ক্ষেত্রফল প্রসেসিং হয়ে গেছে, হওয়ার পর আমাকে কম্পিউটার একটা রেজাল্ট দিব। এই রেজাল্টকে আমরা পিন করবো, পিন এরিয়া মানে ক্ষেত্রফলটা পিন করে দিব। তারপর আমরা কাজটা স্টপ করে দেব। ঠিক তদ্রুপভাবে এই জিনিসটাকে যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, আমি আগেই বলছি এটা হয়ে যাবে কি ফ্লোচার্ট। এখন আমরা করব কি ফ্লোচার্ট। তো ফ্লোচার্ট লিখতে গেলে আমি জানি স্টার্ট অথবা ইন, এটা দিতে হয়তো উপবৃত্ত দিয়ে প্রকাশ করতে হয়, এই জন্য আমরা দিলাম কি স্টার। ইনপুট নিতে গেলে সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হয়, তো ইনপুট নিলাম বি আর এস, যে বি আর এস স্টার। এবং প্রসেসিং করতে গেলে আমরা জানি কি আয়তক্ষেত্র দিতে হয়, প্রসেসিং করলাম আয়তক্ষেত্র দিলাম। তারপর আমরা করবো কি ফলাফল প্রকাশ করতে গেলে আমাদের সামান্তরিক চিহ্ন দিতে হয়, দিলাম সামান্তরিক। আবার আমরা কাজ স্টপ করে দিব, এই স্টপ করতে গেলে উপবৃত্ত দিতে হবে। ঠিক তদ্রুপ যে কোনো, এখানে বলছি ত্রিভুজ, ত্রিভুজ না বলে যদি আমি বলি বৃত্ত, তো বৃত্ত বললে কি হবে, এখানে শুধু পরিবর্তনটা হবে যে প্রত্যেকটা স্টেপ টিকে থাকবে, শুধু বৃত্তের নিয়ে কাজ করতেছি, বৃত্ত নিয়ে কাজ করবো। তো বৃত্ত করতে গেলে আমার ইনপুট হিসাবে কি থাকবে, ইনপুট হিসাবে শুধু থাকবে কি রেডিয়াস মানে ব্যাসার্ধ। এখানে আমরা কি করব, এরিয়ার মধ্যে বৃত্তের ক্ষেত্রফলটা বসাই, বৃত্তের সূত্রটা বসাই দিই। যদি বলতো আয়তক্ষেত্র, তখন আয়তক্ষেত্র করতে গেলে আমার কি লাগে, দৈর্ঘ্য আর হলো প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ করতে গেলে আমার কি করতে হবে, আয়তক্ষেত্রের সাথে শুধু আমাদের যে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফলের জায়গায় শুধু আয়তক্ষেত্রের সূত্রটা বসাই দেব, সূত্রটা বসে তারপর যা আছে সব ঠিক। ঠিক তদ্রুপ ভাবে এরকম ভাবে আমরা ত্রিভুজ থেকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আমরা বৃত্ত পারবো, আয়ত পারবো, রম্বস পারবো, ট্রাপিজিয়াম পারবো, সামান্তরিক পারবো, বর্গ পারবো, এগুলো সবগুলো একই প্রসেসিং এ করতে পারবো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট চলে গেছে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি সি প্রোগ্রাম। এখন আমি সি প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো। সি প্রোগ্রাম করতে গেলে প্রথমে আমাদের এটাকে বলা হয় পি প্রসেসর। যে পি প্রসেসরের মধ্যে হচ্ছে কি ইনক্লুড স্টুডিও ডট এস, এর মানে হচ্ছে কি যে এসটিডি হলো স্ট্যান্ডার্ড, আয়ত্ত হচ্ছে এসটিডি হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এই আয়ত্ত হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট, আর এই এস হচ্ছে কি হিডার ফাইল। তার মানে আমি যতগুলো জায়গায় প্রোগ্রামের ভিতরে ইনপুট আউটপুট ব্যবহার করব, সব জায়গায় আমার ব্যবহার করতে হবে, সব জায়গায় আমার ব্যবহার করতে হবে, সব জায়গায় আমার এই যে ইনপুট, এখান থেকে ইনপুট আউটপুট ফাইল নিয়ে ব্যবহার করতে হবে। ঠিক তদ্রুপ এই যে আমি করলাম যে মেইন, এখান থেকে কাজটা শুরু হবে। সি প্রোগ্রামে যতগুলো কাজ করি সব কাজ হবে কি মেইন ফাংশন থেকে শুরু করতে হয়।
মেইন ফাংশন, তারপর কি কালি ব্র্যাকেট মানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, এটা সি প্রোগ্রামে বলে কালি ব্র্যাকেট আর গণিতে বলে সেকেন্ড ব্র্যাকেট তারা শুরু করবে। আমরা জানি সি প্রোগ্রামে 3-4 ধরনের টাইপ আছে। একটা হচ্ছে ফ্লোটিং টাইপ, একটা হচ্ছে ইন্টিজার টাইপ, ক্যারেক্টার টাইপ, ডাবল টাইপ। আমরা তোমাদের ব্যবহার করে দেখাচ্ছি কি ফ্লোটিং পয়েন্ট, মানে ফ্লোটিং বলতে হচ্ছে কি ভগ্নাংশ নিয়ে কাজ করা। যে যেমন 5.5 যদি এই ভ্যালুটা নিয়ে কাজ করতে যাই অবশ্যই আমার কি করতে হবে, ফ্লোটিংটা ব্যবহার করতে হবে। তাহলে যদি ইন্টিজার নিয়ে কাজ করতে চাই, যদি শুধু 5 নিয়ে কাজ করতাম শুধু হতে কি এখানে ইন্টিজার টাইপ। এই জন্য আমি ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করছি, কারণ আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে ভগ্নাংশ আসতে পারে, এই জন্য আমরা ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করছি। তো নিলাম কি ফ্লোটিং পয়েন্ট বি, এস, এরিয়া। বি এর হচ্ছে বেস, এস এর হাইট, আর এরিয়া হচ্ছে আমি কোন জায়গায় কাজটা করে রাখবো। এখন প্রিন্টএফ নিলাম, এটা একটা লাইব্রেরি ফাংশন। ইন্টার দ্য ভ্যালু অফ, এই লাইব্রেরি ফাংশনে আমরা এখানে ডিসপ্লের মধ্যে প্রদর্শন করানোর জন্য, সৌন্দর্য দেখানোর জন্য এই লাইনটা আমি নিলাম, যে ইন্টার দ্য ভ্যালু অফ। দেন আমি এখন কিবোর্ড থেকে আমার ইচ্ছা মতো, গ্রাহকের ইচ্ছা মতো কি করবো, মান নিব। এই জন্য আমার ব্যবহার করতে হবে স্ক্যানএফ। স্ক্যানএফ হচ্ছে কি ইনপুট নেওয়ার জন্য, যে গ্রাহকের ইচ্ছা অনুযায়ী মান নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করতে হবে। এটা একটা লাইব্রেরি ফাংশন। আর স্ক্যানএফ তো আমি কি নিব, বি আর এস নিব, মানে আমার দুইটা ভ্যালু নিতে হবে। দুইটা ভ্যালু নিলে আমি কি করবো, পার্সেন্টেজ এফ এই দুইটা নিব। আর এম% বি এম% এস, মানে এই ঠিকানায় আমার বি এর মানটা আর এস এর মানটা আছে। যে কম্পিউটার যখন চাবে তখন তাকে কি করবে, এই মানটা এই জায়গা থেকে কম্পিউটার তাকে প্রদান করে দিয়ে দিবে। এখন আমরা জানি কি এরিয়ার ক্ষেত্রফলের সূত্র আগেই দেখাচ্ছিলাম, যে আমরা ক্ষেত্রফলের কি সূত্র হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করতে গেলে আমরা জানি হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। কারণ আমরা জানি তো কম্পিউটারের কিবোর্ডে কি হাফ যে কি প্যাডটা আছে এটা নাই, ওই জন্য তাকে কি করতে হবে কি 0.5 হাফকে 0.5 আকারে লিখতে হবে। তো ইনটু বি ইনটু এস। এখানে যে আমার ক্ষেত্রফল সম্পর্কে আমার যে একটা ক্ষেত্রফল পাইছি, এটাকে আমাকে কি ডিসপ্লেতে প্রদর্শন করতে হবে। ওই জন্য লিখলাম কি প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ দিয়া এরিয়া। এটা কি টাইপের বিলে হবে, একটা ফ্লোটিং পয়েন্ট, মানে ভগ্নাংশ আকারে একটা মান আসবে। এই জন্য ফ্লোটিং পয়েন্ট কি এরিয়াটা প্রিন্ট দিলাম, রিটার্ন 0 করে দিলাম, শেষ করে দিলাম। এটা হচ্ছে কি সি প্রোগ্রামের দ্বারা কম্পিউটার বোঝার জন্য, আর এটা হচ্ছে কি চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য, আর এটা হচ্ছে কি গ্রাহক তার মনের মানে প্রোগ্রামটাকে ভালোভাবে ডিসপ্লে করার জন্য অন্যের কাছে এটা জন্য অ্যালগরিদম লিখতে। এই তিনটা পার্ট হচ্ছে কি একটা প্রোগ্রামের তিনটা পার্ট থাকে, যে সি প্রোগ্রাম করতে গেলে অবশ্যই তার তিনটা পার্ট নিয়ে আলোচনা করতে হবে। অ্যালগরিদম থেকে গ্রাহক বুঝবে, যে অন্য যে প্রোগ্রামার আছে সে বুঝবে, এটা হচ্ছে বুদ্ধি দ্বারা নির্ণয় করবে, এটা হচ্ছে কম্পিউটারকে বুঝবে। এরকম ভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি পারি, আশা করি তোমরা আয়তক্ষেত্রে পারবা, রম্বসের পারবা। আয়তক্ষেত্রে করতে গেলে কি করতে হবে, আমি এখন ধাপে ধাপে আবার ক্লাসটাকে রিভিউ করতেছি। তোরা ত্রিভুজ করবে, এখন যদি বলতো বৃত্ত, এখানে যদি বৃত্ত বলে, তো বৃত্ত বললে কি হয়, সেটা ঠিক থাকবে। ইনপুটে শুধু ইনপুট জায়গাটা আর শুধু আমার এরিয়ার জায়গা পরিবর্তন হবে, আর যা আছে সব ঠিক থাকবে। তো ইনপুটে আমরা কি করবো, বৃত্ত করতে গেলে তো আমি অবশ্যই জানি আমার কি রেডিয়াস লাগে, মানে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ করতে গেলে এখন তো আর এল আর ডব্লিউ নেওয়া যাবে না, শুধু বৃত্ত হবে কি আর এরিয়ার মধ্যে শুধু সূত্রটা বসাই দিব, মানে কি পাই ইন্টু আর গুণ আর, এই জায়গাটাই পরিবর্তন। ঠিক তদ্রুপভাবে এখানে পরিবর্তন, ঠিক তদ্রুপভাবে এখানে আর এখানে পরিবর্তন, আর যা আছে সব এক। যদি বলে আয়ত, তো আয়ত বললে আমরা কি করব, এখানে যদি বলতাম আয়ত ক্ষেত্রফল নির্ণয় করার, তখন আয়ত করতে গেলে আমার জানি কি আয়ত ক্ষেত্রফল নির্ণয় করতে আমার লাগে দৈর্ঘ্য আর প্রস্থ। তো দৈর্ঘ্য প্রস্থ করতে গেলে শুধু কি হবে, এল আর হচ্ছে ডব্লিউ। তো এখানে সূত্রটা বসাই দিব, আয়তক্ষেত্রে সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক তদ্রুপভাবে আর যা আছে সব ঠিক, এখানেও শুধু এল ডব্লিউ শুধু সূত্রটা, এখানেও ঠিক এল ডব্লিউ শুধু সূত্রটা। যদি বলতো বর্গ বললে আমরা কি করতাম, তো আমরা জানি বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বাহু স্কয়ার, শুধু আমরা কি নিতাম, বাহু বলতে একটা এ নিতাম, একটা বাহু। তো বাহু করতে গেলে এখানে শুধু কি হবে, বাহু গুণ বাহু, আর যা আছে সব ঠিক। ঠিক তদ্রুপভাবে এখানেও ঠিক হবে, এখানে ঠিক হবে। যদি বলতো যে রম্বস, তো রম্বস বললে আমরা কি করতাম, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল, আমাদের রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে কি কি দরকার লাগে, হ্যাঁ কর্ণ দ্বয়ের গুণফল, দুইটা কর্ণ লাগে। তো কর্ণ নিলাম এ আর বি। এখানে রম্বসের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল। তো ঠিক তদ্রুপভাবে হাফ দ্বয় এরকম দেওয়া যাবে না, দিতে হবে 2.5। তো ঠিক তদ্রুপভাবে এখানে এ বি আর রম্বসের সূত্রটা বসে। ঠিক তদ্রুপ যদি বলতো ট্রাপিজিয়াম, তখন কি করতাম, তো ট্রাপিজিয়াম করতে গেলে আমরা জানি কি হাফ
আমরা টাপিকানোর ক্ষেত্রফল নির্ণয় করতে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা। তো আমরা কি কি কয়টা জিনিস লাগবে? এ বি সমান্তরাল দুটো বাহু, উচ্চতা হচ্ছে কি। তো এখানে শুধু সূত্রটা কি হবে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু উচ্চতা। ঠিক তদ্রুপভাবে এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন হবে। শুধু দুইটা লাগবে, ইনপুটে আর এরিয়ার মধ্যে। এই হলে আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করার আমরা কি করতে পারবো? সি প্রোগ্রামের মাধ্যমে, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামের মাধ্যমে আমরা সবগুলো একই ধাপে করতে পারবো। এই হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত যত সমস্যা আছে এই সমস্যা। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি পরবর্তী ক্লাসে আবার এটা তাকে সমাধান করে দিব। ওকে, আশা করি তোমরা এই পর্যন্তই থাক আজকের এই ক্লাস। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত বা ক্ষেত্রফল সম্পর্কিত অধ্যায় দিয়ে শুরু করলাম। দেন আমরা করব পরবর্তী ক্লাসে করব সিরিজ, যে দ্বারার যোগফল নির্ণয় করা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আমি তোমাদের দেখাবো সিরিজ সম্পর্কিত যত সমস্যা, সব সমস্যা একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাধান করে দিই। এখন আমরা বলবো যে সিরিজ বলতে কি, যে একটা সিরিজ হচ্ছে কি একই পর্যায়ে রেখে বা সামনের দিকে একইভাবে বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় সিরিজ। যেমন আছে কি 1 + 2 + 3 ডট ডট n পর্যন্ত। যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। প্রথমে আমি দেখাবো যে সিরিজ এর যোগফল নির্ণয় করার অ্যালগরিদম কিভাবে করে। আমি একটু আগে বললাম যে এই যে আগে বললাম যে ত্রিভুজের ক্ষেত্রফল যখন সমস্যার সমাধান করছিলাম প্রথমে দেখাইছিলাম কিভাবে অ্যালগরিদম করে। ঠিক তাও কিভাবে করবো, যে ধাপে ধাপে একটা সমস্যাকে সমাধান করবো। ধাপ হলে হবে অ্যালগরিদম, যদি চিত্র হয় ফ্লোচার্ট হবে, আর কম্পিউটারকে যদি বোঝাতে চায় তখন এটা হবে কি সি প্রোগ্রাম। এখন আবার করবো কি অ্যালগরিদম, সিরিজের অ্যালগরিদম করবো। আমরা প্রথমে কি করবো? স্টার্ট করবো, মানে কি আমি কাজটা শুরু করলাম। ইনপুট হিসাবে আমি শেষের যে মানটা থাকে এটাকে আমি ইনপুট নিলাম, এত পর্যন্ত যোগ করবো। যদি n এর মান 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 100 হতে পারে, এই জন্য আমি ইনপুট হিসাবে কি করলাম? n নিলাম। n মানে হচ্ছে কি গ্রাহকের মান অনুযায়ী সে কত পর্যন্ত যোগ করতে চায়, এটা দিলাম কি n ইনপুট। এখন আমি প্রথমেই আমি কি করব? সাম, যে প্রথমটা আমি কাজ শুরু করি না, এই জন্য সামের ভিতরে আমি কি রাখবো? 0 রাখবো, কারণ কাজ শুরু করি না, স্টার্ট করি নাই, এই জন্য আমি কি সাম সমান 0। আই হচ্ছে কি এই এখানের আইটা হচ্ছে কোথা থেকে কাজটা শুরু হবে, এই আই হচ্ছে কি এখানে। যদি এখানে 10 থাকতো তো আয়ের মান হচ্ছে কি 10। যদি 10 থাকতো এরকম প্রথম যে মানটা এটা হচ্ছে কি আয়ের মান, এটা বলা হয় ইনিশিয়ালাইজেশন। আমরা আয়ের প্রাথমিক মান করলাম। দেন আমরা করব কি, তারপর আমরা কত পর্যন্ত লুপটা ঘোরাবেন, কত পর্যন্ত করব? n পর্যন্ত করব। আয়ের মান এই কন্ডিশনটা হচ্ছে কি মেইন, কতক্ষণ পর্যন্ত চলবে কন্ডিশনটা, যতক্ষণ পর্যন্ত সত্য হয় তখন সে বারবার এই জায়গাটা ঘুরবে, আসবে যাবে, আসবে যাবে। আমি ধরলাম 1, তো 1 আর n এর মান নিলাম 5। 1 কি 5 এর ছোট না বড়? তো 5 ছোট, ছোট হলে সত্য, সত্য হলে রিপিট কোথায় যাবে? 5 এ যাবে। এই যে 5 এ আসছে, বারবার ঘুরবে যতক্ষণ পর্যন্ত সত্য হয়। এই 3টা স্টেপ সে ঘুরবে, না হয় সে কি করবে? মিথ্যা হলে পিন দিয়ে কি ফলাফল দিয়ে দিবে, তারপর স্টপ করে দিবে। এটা হচ্ছে অ্যালগরিদম। এই অ্যালগরিদমটা এরকম ভাবে চলবে। এটাকে যদি আমি ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করতে চাই, আমরা জানি স্টার্ট করতে গেলে কি লাগে? এই যে উপবৃত্ত, ইনপুট করতে গেলে সামান্তরিক, এবং আমাদের যে প্রসেসিং করতে গেলে আয়তক্ষেত্র দিতে হয়। আর এখানে যদি ডিসিশন নিতে হয় ছোট না বড়, লম্বা না খাটো, এরকম ভাবে যদি ডিসিশন নিতে যায় তখন আমার ডায়মন্ড চিহ্ন ব্যবহার করতে হবে। তা আয়ের মানটা কতক্ষণ পর্যন্ত চলবে? যদি 1 থেকে 5 4 পর্যন্ত যোগ করে 5 পর্যন্ত চলবে। যদি 6 আসে তখন সে কি করবো? নো, না এটা সত্য না, তখন কি করবো? এসএজেন। আর না হয় সত্য হওয়া পর্যন্ত বারবার চলবে। এখানে দেখাইছিলাম 3টা স্টেপ, যে বারবার সে রিপিট করে। ঠিক তদ্রুপভাবে অ্যালগরিদম ফ্লোচার্টের মাধ্যমে সে করবে, বারবার রিপিট করবে, আসবে যাবে। আয়ের মান যতক্ষণ পর্যন্ত 5-এর থেকে ছোট অথবা 5-এর সমান হয় ততক্ষণ পর্যন্ত এই স্টেপটা কাজ করবে। যদি 6 হয়ে যায় আয়ের মান, তো 6 তো 5-এর থেকে কোনোদিন ছোট হবে না। এই জন্য এই পিন দিয়ে আমার যতগুলো যোগ করছি যোগফলটা আমাকে দেখায় দিবে। এটা হচ্ছে অ্যালগরিদম। এখন আমি 1 থেকে n পর্যন্ত করলাম। যদি বলতো 2 + 4 + 6 + ডট ডট n পর্যন্ত, তখন কি করতাম? তখন একই ধারাটা একই কাজ করতো। দেখো কিভাবে করছি, দেখো। এখন হচ্ছে কি, এখন আমি বলছিলাম যে আয়ের মান 1 থেকে শুরু হলে 1 হবে। এখন যদি এই ধারার ক্ষেত্রে করি, তো এই ধারার ক্ষেত্রে কত আসে? 2। তো ধারা হবে কি 2 থেকে শুরু করছি। এখন কত করে বাড়ছে এখানে দিতে হবে, যে কত আয়ের মানটা, এই আয়ের সাথে আয় যোগ করলে এই দ্বিতীয় ধাপটা কত হয়? তো 2 যোগ করলে হয়, তো 2 এটা হলো পার্থক্যের জিনিসটা, কত করে বাড়ছে। আর সব ঠিক থাকবে।
ঠিক তদ্রুপভাবে এটা না করে যদি আমরা এটা করতাম 3 প্লাস 6 প্লাস 9 ডট ডট n পর্যন্ত যোগ করার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করে, তখন কি করতাম? আমরা আয়ের ইনিশিয়াল মানটা হচ্ছে কি 3, এখানে হতো শুধু 3, আর কত করে বাড়তেছে কত 3 থেকে 6 হলে হবে কি 3, তো 3 করে বাড়তেছে। তো যে কোনো দ্বারা আগে চিন্তা করতে হবে সে কোথা থেকে শুরু করছে, কত করে বাড়ছে। এইটা হচ্ছে কি দ্বারার যোগফল নির্ণয় করার মেইন সমস্যা, যে এই সমস্যাটা যদি ধরতে পারো তো যে কোনো দ্বারার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম পারবা। ঠিক তদ্রুপভাবে অ্যালগরিদম পারলে আমরা অবশ্যই জানি কি আমরা ফ্লোচার্ট পারবো। তো ফ্লোচার্ট তো দেখাইলাম, ফ্লোচার্ট পারবো। আমরা চলে আসি প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্লাস সি প্রোগ্রাম। এটা দেখি কিভাবে করে। আমরা জানি সি প্রোগ্রামের যে ইনক্লুড স্টেডিও ডট এস, এটা তো আমি ত্রিভুজের ক্ষেত্রফল যখন নির্ণয় করছি তখন তো বলছি এটার অ্যাব্রিভিয়েশন বলছি সব। এটা কি যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হিডার ফাইল, যে এই ফাইল থেকে আমি যত জায়গায় আমি প্রিন্ট আর স্ক্যানের ব্যবহার করব সব জায়গায় এখান থেকে আমাকে সাপ্লাই দিবে কম্পিউটার, তো এখান থেকে বলে দিবে। মেইন ফাংশন থেকে শুরু করছি। আমরা জানি কি এন এর মানটা আমরা কত নিব 5 পর্যন্ত যদি নিতে চাই, এন এর মানটা তো পূর্ণ সংখ্যা, 5 কি পূর্ণ সংখ্যা, এই জন্য এন এর মান নিছি কি আমরা ইন্টিজার টাইপে নিছি। ইন্টিজার টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা মান নিছি। আয় তো কোথা থেকে শুরু করবে, যে পূর্ণ সংখ্যা থেকে শুরু করছি, তাই আয়ের মান আয় নিছি। এস হচ্ছে কোথায় আমি যোগ করে কোথায় রাখবো জিনিসটা, এটা হচ্ছে কি সামের সংক্ষিপ্ত রূপ, আমি এস নিলাম। তো ইন্টার দা বিলো। এখন আমি কি করবো, স্ক্যানএফে যে ইনপুট নিব কাকে নিব বলছিলাম, এই যে এন কে নিব, দেন নিলাম। আমি জানি ইন্টিজার টাইপ ব্যবহার করতে হলে পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হয়, যদি ফ্লোটিং টাইপ ব্যবহার করতাম তখন কি ব্যবহার করতে হতো, পার্সেন্ট এড ব্যবহার করতে হয়। যেহেতু এখানে ইন্টিজার টাইপ ব্যবহার করছি, এখন আমি কি নিব, পার্সেন্ট ডি নিব, আর এম পার্সেন্ট এন এর ভিতরে মানটা রাখবো। এখন আমি তো কাজ শুরু করি নাই প্রথম থেকে, এই জন্য সাম সমান কত লিখলাম, 0 লিখলাম। এটা হচ্ছে যে আমরা জানি ধারার প্রোগ্রাম নির্ণয় করতে গেলে আমাদের লুপ ব্যবহার করতে হবে। লুপ জিনিসটা কি, এখন যদি লুপ বলতে চাই যে লুপ জিনিস কি, যে একই পর্যায়ে বারবার একটা কাজকে সমাধান করার প্রক্রিয়াকে বলা হবে লুপ। যে লুপ 3 ধরনের হয়, যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আরো দুইটা আছে কন্টিনিউ এবং ব্রেক, এগুলো লুপের অন্তর্ভুক্ত, মানে গো টু, এগুলো পরে। তাই আমরা কি করব, মেইনলি ইউজ করা হয় ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আমরা এখন ফর লুপ দিয়ে যদি পারি হোয়াইলও পারবো, ডু হোয়াইলও পারবো। এখন আমরা ফর লুপ দিয়ে ক্লাসটা করব। যে ফর লুপের 3টা অংশ থাকে, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, 2 হচ্ছে কন্ডিশন, 3 হচ্ছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। যেহেতু আমাদের ধারাটা বাড়তেছে এজন্য এখানে হবে কি ইনক্রিমেন্ট। দেখা যাক আমাদের আয়ের ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে আদি অবস্থা, সে মানটা কোথা থেকে নিয়ে শুরু করছে, তো 1 থেকে নিয়ে শুরু করলো, এই জন্য আয়ের মান দিলাম 1। কন্ডিশনাল কত পর্যন্ত চলবে, n পর্যন্ত, বলে দিলাম কি n পর্যন্ত আমার ধারাটা চলবে, তো লিখলাম কন্ডিশন দিলাম n, i গ্রেটার দেন অর ইকুয়াল n। আর i সমান আমরা জানি কত করে বাড়তেছে, ইনক্রিমেন্ট হইতেছে কত করে, 1 এর থেকে যদি 2 হয় তো আমার কত বাড়ছে 1, এই জন্য আমরা নিলাম কি i প্লাস 1। যদি 2 বাড়তো, 1 এর পরে 3 হতো, তখন আমি কি লিখতাম i প্লাস 2, কারণ কত 2 করে বাড়তেছে প্রত্যেক। এটা হচ্ছে কি এই ধারা নির্ণয় করতে গেলে এই ফর লুপটা খুবই ইম্পর্টেন্ট, এই কন্ডিশনটা। তখন আমার করতে আয়ের মান কত করে বাড়তেছে এটা দেখাইতেছি, মানে প্রথম 1 এর লগে 2 যোগ করবো, 2 এর লগে 3 যোগ করবো, বারবার এরকম ভাবে ধারণা চলতে থাকবে। এজন্য s সমান দিলাম কি s প্লাস i, তার মানে এই যোগফলটা রাখলাম। এটা এই স্টেটমেন্টটা যতক্ষণ সত্য হবে ততক্ষণই কাজ করবে, যখন মিথ্যা হবে তখনই কি পিন s পিন দিয়ে দিবে, তারপর রিটার্ন 0 শেষ করে দিবে। ঠিক তদ্রুপভাবে যোগফল যদি নির্ণয় করতে পারি তো আমরা গুণফলও নির্ণয় করতে পারবো। শুধু জাস্ট পরিবর্তনটা কোথায় হচ্ছে আমি একটু দেখাইনি, তারপর আবার ক্লাসটা রিভিউ করব। যদি বলে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 টোটাল n পর্যন্ত গুণফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লেখা, তখন কি করব, তখন শুধু জাস্ট এই ক্ষেত্রে পরিবর্তন হবে, s গুণ i প্লাস 1। শুধু এখানে ছিল যুগের ক্ষেত্রে যুগ, আর এখানে শুধু গুণের ক্ষেত্রে কি হবে, গুণ হবে, আর যা আছে সব ঠিক থাকবে। এখানে 1 করে বাড়তেছে, এইটা থেকে এটা 1 এর থেকে 2 হইছে 1 বাড়ছে, 2 এর থেকে 3 হইছে 1 বাড়ছে, এইজন্য কি করলাম এই এখানে শুধু দিলাম, আর এখানে তো 1 করে বাড়তেছে, যোগ হলে যোগ দিব, গুণ হলে গুণ দিব, আর ধারার যা আছে সবই ঠিক থাকবে। এটা হচ্ছে ধারার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম নির্ণয় করার একটা প্রবলেম। এই প্রবলেম দ্বারা আমি আশা করি তোমরা
প্রত্যেকটা ধারার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম পারবে। এই হচ্ছে ধারা সম্পর্কিত যত সমস্যা, এই সমস্যার সমাধান দিলাম। যদি কোনো সমস্যা থাকে তোমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি পরবর্তীতে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। ওকে, এখন আমি তোমাদের দেখাবো ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে আমরা সি প্রোগ্রাম নির্ণয় করতে পারি। এখন আমি বলছি একটি সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লেখো। এখানে আমি বললাম, একটু আগে বললাম যে ইফ এলস কোথায় ব্যবহার করছি, ইফ এলস আমি তোমাদের এখানে আমি প্রোগ্রামে দেখাবো। প্রথমে আমি বললাম কি অ্যালগরিদম, যে অ্যালগরিদম শুরু করবো। প্রথমে আমি কাজটা শুরু করলাম, স্টেপ 1 কি করবো, স্টার্ট করব। স্টেপ 2 তে ইনপুট হিসেবে n নিব। বললাম একটা সংখ্যা মানে নাম্বার, একটা সংখ্যা n নিলাম। আমরা জানি একটা সংখ্যা জোড় না বেজোড় তা কিভাবে নির্ণয় করি। 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ আমরা 0 পাই তখন আমরা বলবো কি, ভাগশেষ যদি 0 পাই তখন আমরা বলবো কি জিনিসটারে, ভাগশেষ 0 পাইলে আমরা বলবো সংখ্যাটা হচ্ছে কি জোড়। আর যদি 2 দিয়ে ভাগ করে আমি 0 না পাই, অন্য কিছু পাই, তখন আমরা বলবো কি সংখ্যাটা হচ্ছে কি বেজোড়। ঠিক আছে, আমরা জানি যে গণিতে ভাগ দিতে হয় এরকম ভাবে, এরকম। এইটাকে আমরা কি করব, শুধু এটাকে কম্পিউটারের ভাষায় বলে মডুলাস, মানে ভাগকে বলা হয় কি মডুলাস। আমরা 2 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ মানে রিমাইন্ডার যদি 0 পাই তখন আমরা এই সংখ্যাটাকে বলবো কি ইভেন নাম্বার। যদি ইভেন 0 না হয় তখন এটা হয়ে যাবে কি উড নাম্বার। ঠিক তদ্রুপভাবে আমরা এই যে ইফ যদি n এর 2 দিয়ে মডুলাস করে যদি 0 পাই, তখন যদি ইয়েস হয় তখন আমরা দিব কি পিন ইভেন মানে ইভেন নাম্বার। যদি নো হয় তখন পিন দিব উড। এরকম ভাবে কি কন্ডিশনটা চলবে, তারপর আমরা কাজটা শেষ করে দেব। এটাকে আমরা এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। স্টার্ট, ইনপুট হিসেবে n নিলাম। এই যে বললাম যে ছোট বড় খাটো লম্বা জোড় না বেজোড়, পজিটিভ না নেগেটিভ, লিপিয়ার নাকি নট লিপিয়ার, এগুলো করতে গেলে আমাদের কি ডায়মন্ড চিহ্ন ব্যবহার করতে হয়, মানে ডিসিশন মূলক চিহ্ন ব্যবহার করতে হয়। এটা বলা হয় ডায়মন্ড চিহ্ন অথবা সিদ্ধান্তমূলক চিহ্ন। আমরা n এর যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 পাই তাহলে ইয়েস হলে কি দিব ইভেন। এই যে দেখাছিলাম ইয়েস হলে ইভেন। যদি নো হয়, এই যে নো হয়, নো হলে কি দেবে ওড। এই যে ওড দেখালাম। তখন আমাদের তো জোড় হোক বিজোড় হোক তার তো সমস্যাটার একটা সমাধান শেষ আছে। এই জন্য আমরা কি করতে হয়, যদি একাধিক ডিসিশন মূলক থেকে একটা ডিসিশনে চলে যায় তখন এটা কানেক্টর ব্যবহার করতে হয়। এই বৃত্তটাকে বলা হবে কি কানেক্টর। কানেক্টর হিসেবে আমরা কি করে দিলাম, স্টপ করে দিলাম। এখান থেকে একটা ডিসিশন আসবে, এখান থেকে ডিসিশন আসার পরে বলবো সে জোড় না বেজোড়, তখন কানেক্টরে কাজ করে স্টপ করে দিব। এটা হচ্ছে কি জোড় বিজোড় নির্ণয় করার অ্যালগরিদম একটা সংখ্যা। এখন আমরা করবো কি সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম করতে গেলে কি করতে হবে, আমরা জানি সি প্রোগ্রামের সাধারণ এই যে এতটুকু তো সবার জন্য কমন। সব যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে আমি বারবার লিখতেছি দেখতেছি, আগের 2টা প্রোগ্রাম করলাম দেখাইলাম। এখন হচ্ছে কি যে ইন্ট n, n হলো ইন্টিজার টাইপের। আমরা কি একটা সংখ্যা যে নিব এটা জোড় না বেজোড়, এটা কি আমাদের পজিটিভ না নেগেটিভ কিভাবে নির্ণয় করব, তখন আমরা দেখতে চাই পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা ইন্টিজার n ব্যবহার করছি। প্রথম বলছি কি ইন্টার দা ভ্যালু অফ নিলাম। স্ক্যানএফে আমরা কিবোর্ড থেকে মানটা নিব। অনেকে n এর সমান অনেকে 5 নিতে পারে, n এর সমান অনেকে 6 নিতে পারে, n এর সমান অনেকে 100 নিতে পারে, 1000 নিতে পারে, 10,000 নিতে পারে। যার সংখ্যাই নেই n এর মান হবে কি তা। এখন আমি যদি প্রথম সংখ্যাটা ধরি n সমান 5 নিলাম, 5 এর যদি 2 দিয়ে ভাগ দেই তখন আমরা কত থাকে, 5 এর 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ আমার কত হবে, যে 2 থাকে কি ভাগশেষ 1 থাকে। 1 থাকলে কি আমার এই কন্ডিশন কি সত্য হচ্ছে, যদি সত্য হয় তখন আমাদের কি দিব কি ইভেন নাম্বার। না হয় ইফ হচ্ছে যদি হয়, এলস হচ্ছে যদি না হয়। তো ইফ যদি হয় তো আমার কি দিব ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, আর যদি না হয় এলস কাজ করবে। তাহলে কি হবে এটা ওড নাম্বার। তার মানে কি আমার তো 0 নাই, এখানে 0 আসলে কি দিত ইভেন নাম্বার দিত। এখন 0 নাই তাহলে কি আমার এখানে 1 আছে, এই জন্য আমার কি এই কন্ডিশনটা কাজ করে না, কাজ করবে কি এই কন্ডিশন। তাহলে আমার দিছি কি ওড নাম্বার, তাহলে বোঝাই যায় 5 একটা বেজোড় সংখ্যা, 5 একটি বেজোড় সংখ্যা। তাহলে দেখলাম বেজোড় সংখ্যা, এটা 0 করলাম, মানে কাজটা শেষ করে দিলাম। এইরকম ভাবে আমার একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ, যদি আমি একটা সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয় করতে পারি তাহলে আমি পারবো একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, অথবা একটা বছর লিপিয়ার নাকি নট লিপিয়ার তাও নির্ণয় করতে পারবো। দেখা যাক এভাবে এটা কিভাবে করে। এখন যদি বলে যে একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয় করা কিভাবে অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম করব, ঠিক তদ্রুপভাবে একই। শুধু আমি কিভাবে জানি তোমরাও জানো
যে একটা সংখ্যা ধনাত্মক কখন হয়, ঋণাত্মক কখন হয়। যখন সংখ্যাটা জিরোর থেকে বড় হয় তখন হয় ধনাত্মক, যদি জিরোর থেকে ছোট হয় তখন কি হবে, ঋণাত্মক হবে। শুধু আমরা জাস্ট ঠিক থাকবো, শুধু এখানে কন্ডিশনটা পরিবর্তন হয়ে যাবে। কন্ডিশনটা কি হবে, শুধু এই জায়গাটায় যে n যদি জিরোর চেয়ে বড় হয়, জিরোর চেয়ে বড় হয় তখন আমরা ইএস হলে কি লিখবো, ইভেন দিব, ইভেনের জায়গায় শুধু হবে কি পজিটিভ, পিও পজিটিভ লিখবো। যদি নো হয় তখন কি হবে, যদি না জিরোর চেয়ে বড় না তখন জিরোর চেয়ে ছোট, ছোট হলে কি হবে, এখানে লিখবো কি নেগেটিভ, নেগেটিভ। আর যা আছে সব ঠিক থাকবে, শুধু কন্ডিশনটা পরিবর্তন। আর কি কাজ করছি, এই নামটা লিখে দিতে হবে, পজিটিভ করতে নেগেটিভ মানে জোর না বেজোর করতেছে, যদি জোর হইতো তো ইভেন লিখতাম, যদি বেজোর হইতো তাহলে কি উড লিখতাম। এখানে ধনাত্মক না ঋণাত্মক, এজন্য পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করতে হবে। ঠিক তদ্রুপভাবে ফ্লোচার্ট একই রকম, যে যদি এখানে আমি বললাম যে ধনাত্মক না ঋণাত্মক, তো কন্ডিশনটা কি হবে, যদি জিরোর চেয়ে বড় হয় তখন কি হবে, জিরোর চেয়ে বড় হয় না। যদি ইয়েস হয় তখন কি দিবে, এখানে পজিটিভ, এখানে শুধু কি হবে পজিটিভ। যদি নো হয় তখন এখানে লিখবো কি নেগেটিভ, তখন নেগেটিভ, কানেক্টর দিয়ে স্টপ করব। ঠিক তদ্রুপ হবে, এখানে একই পরিবর্তন, শুধু কন্ডিশনে পরিবর্তন হবে। কন্ডিশনটা কি হবে, আমরা জুন না বেজুরের ক্ষেত্রে নির্ণয় করছিলাম, দুই দ্বারা ভাগ করলে যদি জিরো পাইতো জুর, দুই দ্বারা ভাগ না যদি জিরো না পাই তাহলে বেজুর। তখন আমরা এখানে শুধু কি করে দেব, এখানে আমরা করব কি, যদি n এর মানটা জিরো থেকে বড় হয় তখন এখানে লিখব কি পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। যদি জিরো থেকে ছোট হয় তাহলে এগুলো লিখবো কি নেগেটিভ নাম্বার। জাস্ট এটা হচ্ছে কি জুন না বেজুর, একটা প্রথমটা দেখলাম জুন না বেজুর নির্ণয় করা, এখন দেখলাম একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। ঠিক তদ্রুপ ভাবে যদি আসে একটা বছর লিপিয়ার নাকি নট লিপিয়ার, কিভাবে নির্ণয় করবে তার অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। বলো, আসতে পারে যে একটা বছর লিপিয়ার নাকি নট লিপিয়ার তা নির্ণয় করার অ্যালগরিদম লাগা, ফ্লোচার্ট লাগা এবং সি প্রোগ্রাম। তখন আমরা কি করব, জাস্ট প্রোগ্রাম একই থাকবে, শুধু কন্ডিশনের পরিবর্তন হবে। আমি বললাম একটা বছর, একটা এখন লিখবো কি একটা বছর লিপিয়ার অর নট লিপিয়ার তা নির্ণয় করার অ্যালগরিদম ফ্লোচার্ট লাগবে। তো আমরা জানি কি স্টার্ট করলাম, ইনপুট হিসেবে কি এন নিব না, এন তো সংখ্যা না, এটা নিব কি বছর, মানে লিপ ইয়ার এবং ইয়ার নিব ইয়ার। এখন আমি জানি কিভাবে একটা বছর লিপিয়ার না নট লিপিয়ার এটা নির্ণয় করার সূত্রটা কি, এটার প্রসেসটা কি, মানে প্রসেসটা হচ্ছে কি, যদি আমি 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ জিরো পাই, অথবা 100 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ জিরো না পাই, অথবা 400 দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ জিরো পাই, তখন হবে কি এটা লিপিয়ার, আর না হয় লিপিয়ার না। তার 3টা কন্ডিশন, আমি তার মধ্যে একটা কন্ডিশন নিয়ে কাজ করলে হয়। তবে আমি 3টা কন্ডিশন বললাম কি, যে 4 দিয়ে ভাগ করে, যদি 4 দ্বারা ভাগ করি, যদি ইয়ারকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে যদি জিরো পাই তখন আমরা করব কি এটা লিপ ইয়ার। কি বলবো, এটা বলবো কি লিপ ইয়ার, লিপ ইয়ার। আর যদি না পাই তখন এটা কি বলবো, নট লিপ ইয়ার, বলবো কি নট লিপ ইয়ার। ঠিক দেখো একই রকম, কারণ ধনাত্মক ঋণাত্মকের ক্ষেত্রে যা, তার ক্ষেত্রে তো তাই কন্ডিশন করলাম। শুধু এখানে কি করব, আমরা জানি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, এই জন্য 4 দ্বারা ভাগ দিলাম। অথবা আমরা একটা সালকে 100 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ জিরো না পাই তখন এটা লিপ ইয়ার, আর যদি জিরো পাইলে তো এটা লিপ ইয়ার হবে না। ঠিক তদ্রুপ ভাবে এই জন্য আমি 4 দ্বারা ভাগ দিলাম, ভাগ দিয়ে জিরো পাইলে এটা হবে কি ইয়েস, ইয়েস যে লিপ ইয়ার, না হয় নট লিপ ইয়ার। ঠিক তদ্রুপ ভাবে ফ্লোচার্ট একই রকম, কারণ ফ্লোচার্টটা কি আমরা জানি অ্যালগরিদম পারলে, যে অ্যালগরিদম পারে অবশ্যই সে কি করতে পারবো, ফ্লোচার্ট করতে পারবো। কারণ অ্যালগরিদম হচ্ছে ধাপ ভিত্তিক, আর ফ্লোচার্ট হচ্ছে শুধু চিত্র ভিত্তিক। এই যে চিত্রের মাধ্যমে এটাকে কি রিপ্রেজেন্টেশন করব, তখন এটা হয়ে যাবে কি ফ্লোচার্ট। তাই করলাম, এখানে কি হবে, বললাম কি একটা বছর লিপিয়ার না নট লিপিয়ার কিভাবে, তার কন্ডিশন হচ্ছে কি ইয়ারকে যদি 4 দ্বারা ভাগ দিই, ভাগ দেওয়া জিরো পাই তখন হবে কি এটা, এখানে লিখবো কি ইয়েস পাইলে লিপিয়ার, লিপিয়ার না হইলে নট লিপিয়ার, নট লিপিয়ার। তারপর কানেক্টর করে স্টপ করে দেব। ঠিক তদ্রুপ হবে সি প্রোগ্রামে একই, শুধু পরিবর্তনটা কোথায় হবে, শুধু এখানে পরিবর্তনটা হবে। মানে কি, যে ইয়ারকে বছরকে আমরা 4 দ্বারা ভাগ করে যদি জিরো পাই তখন আমরা কি লিখবো, এখানে এখানে লিখবো কি লিপ ইয়ার, লিপ ইয়ার। আর না হয় লিখবো কি নট, নট লিপ ইয়ার। এই হচ্ছে একই ধরনের প্রোগ্রাম।
যে একই ধরনের প্রোগ্রামগুলো কোনগুলো, যে একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, অথবা একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ, অথবা একটা বছর লিপিয়ার কি নট লিপিয়ার তা নির্ণয় করার প্রোগ্রামগুলো একই রিলেটেড, এই জন্য একসাথে তোমাদেরকে দেখানো। আবার আমি আলোচনা করতেছি যে তিনটা প্রোগ্রামকে একটা প্রোগ্রামের মধ্যে রূপায়িত করব। এখন তোমরা আবার দেখো, একটা বছর লিপিয়ার তার নট লিপিয়ার তা নির্ণয় করার অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখো। প্রথমে আমরা করব কি অ্যালগরিদম জিনিস দিয়ে স্টার্ট করলাম। ইনপুট হিসেবে আমরা কি নিব, এখানে কি আমরা এম নিব না, কারণ আমরা কি বলছি বছর, তো বছর হলে ইয়ার, ইয়ার নিলাম। এখন আমার কন্ডিশনটা কি, যে একটা বছর কিভাবে লিপিয়ার না নট লিপিয়ার আমরা কিভাবে চিন্তা করি। আমরা জানি 4 বছর পর পর লিপিয়ার আসে, 4 দ্বারা ভাগ দিলাম, অথবা তুমি এটাকে 400 দ্বারা ভাগ দিতে পারো। ভাগ দেওয়ার পরে যদি জিরো পাও, অথবা 100 দ্বারা ভাগ করার পরে যদি জিরো না পাও, তখন হবে কি না লিপিয়ার। 4 দ্বারা ভাগ করা যদি জিরো হয় তো ইয়েস হইছে, হইলে আমরা কি দিব লিপিয়ার। যদি নো মানে না হয়, না হইলে কি বল নট লিপিয়ার, স্টপ করলে। এই জায়গায় যদি আমরা বলতো একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয় করো, তখন আমরা কি করতাম, একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক। তো কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয় এটা আমি আগে দেখাইছি, আবারও বলতেছি। যখন একটা সংখ্যা জিরোর থেকে বড় হয় তখন এটা হয় ধনাত্মক, জিরো থেকে ছোট হলে এটা হয় ঋণাত্মক। তো এখানে ইয়ারের জায়গায় শুধু কি নিব, এন নিব। তো এন নিলাম, নেওয়ার পর এখানে আমরা কন্ডিশনটা জিনিসটা কি বললাম একটু আগে, যে যদি জিরোর চেয়ে বড় হয়, তো জিরোর চেয়ে বড়, যদি জিরোর চেয়ে বড় হয় এইরকম, জিরোর চেয়ে বড় হলে কি লিখতাম এখানে ইয়েস হইছে, শুধু এখানে কি লিখতাম যে পজিটিভ নাম্বার। আর যদি নো হইতো না বড় না, তখন আমরা কি লিখতাম যে নেগেটিভ নাম্বার। এটা করলাম। যদি বলতো যে একটা সংখ্যা জোর না বেজোর কিভাবে নির্ণয় করব, আমরা জানি জোর না বেজোর নির্ণয় করতে গেলে যদি দুই দ্বারা একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করার পরে যদি আমি জিরো পাই, তখন আমরা হবে কি ভাগশেষটা যদি জিরো পাই, তখন আমার হবে কি এটা হবে কি ইভেন নাম্বার। যদি না হয় তখন হবে কি ওড নাম্বার। ঠিক তদ্রূপভাবে এটার ক্ষেত্রে একই, শুধু এই জায়গায় পরিবর্তন। আর এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি, পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করতেছি, নাকি জোর বেজোর নিয়ে কাজ করতেছি, নাকি লিপিয়ার নাকি নট লিপিয়ার নিয়ে কাজ করতেছি, এখানে বসাই দিব। ঠিক তদ্রূপভাবে এখানে একই, যে এখানে কি পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করতেছি, নাকি জোর বেজোর নিয়ে কাজ করতেছি, নাকি ধনাত্মক ঋণাত্মক নিয়ে কাজ করতেছি, এখানে বসাই দিব আর যাচাই করে দিব। এই রিলেটেড হচ্ছে, এই তিনটা প্রোগ্রাম হচ্ছে একই রিলেটেড। এই জন্য যদি তোমাদের কোনো সমস্যা থাকে, আবারও বলছি যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপর আমি পরবর্তীতে নেক্সট ক্লাসে আগে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দিয়ে তারপর আমরা নেক্সট পরবর্তী ক্লাসে চলে যাব। এই ছিল আমাদের যে প্রোগ্রাম রিলেটেড যত সমস্যা আছে সমস্যাগুলো করলাম। যদি আরো কোনো সমস্যা থাকে, আরো কোনো প্রোগ্রাম তোমাদের সমস্যা থাকে, তোমরা বলবে কমেন্ট বক্সে, আমি সমাধান করে দিব। ওকে, এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর ঘরেই থাকো। আর পাশাপাশি আমাদের যে অনলাইন যে সরকারি কলেজের অনলাইন কার্যক্রম শুরু হচ্ছে, এর সাথেই থাকো বাসায় থেকে। আর সবার সুস্থতা কামনা করি এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।